কোথায় রাখবো? কথাগুলো না রাখলে সুবিধা হচ্ছে। আমি তো কথা বলতে পারছি। Ready? And we start the class. Yes, ma'am. And we start the class. Yes, ma'am. গত ক্লাসে কি করেছিলাম? কুইনোলন্স। কুইনোলন্স। এটা কি একটা ড্রাগ ছিল? কি ধরনের ড্রাগ ছিল? ওটা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ছিল না। ওরা অন্যরকম ছিল। ওরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রসেসে বাধা দিয়ে আলটিমেটলি সেল ডিভিশন হ্যাম্পার করছিল, তাই না? এবং প্র্যাকটিসটা শুনে আমরা জেনেছিলাম, ঠিক না? আজকে আমরা আরেকটা ড্রাগ করবো, একটু অন্যরকম। এটা হচ্ছে মনে করো অর্গানিজমস, দ্যাট মিনস organisms যেগুলো they cannot use pre-synthesized folic acid. আমরা কি করি? আমরা folic acid খেয়ে ফেলি, তাই না? আমরা তো আমাদের বডিতে folic acid তৈরি করি না। But the organisms they cannot utilize the pre-synthesized folic acid. তাহলে কি করতে হবে ওদের? folic acid synthesis করে নিতে হবে ওদের বডিতে, আর তারপরে তারা সেটা ইউটিলাইজেশন করবে। সেই ইউটিলাইজেশনের ওয়েটা আমাদের এবং অর্গানিজমদের সাবস্টিটিউটে আছে। তারপরেও কিভাবে আমরা সিলেক্টিভ ক্লাসিফিকে অ্যাচিভ করতে পারি সেটাই আমরা আজকে ক্লাসে দেখানোর চেষ্টা করবো। আমরা কিন্তু ইন্ট্রোডাকশন ক্লাসে একটা পয়েন্টে বলেছিলাম যে সেম এনজাইম টার্গেট হওয়া সত্ত্বেও তিনটা ড্রাগ তিন রকম স্পেসিসের উপরে কাজ করে, এরকম আমরা একটা তথ্য দিয়েছিলাম মনে করে, ডিউ টু ডিফারেন্স ইন সেনসিটিভিটি। এই কথাটা বলেছিলাম, বারবার বলেছিলাম, মনে পড়ে একটু? একই এনজাইম টার্গেট কিন্তু তিনটা ড্রাগ, তাদের টার্গেট একটাই, কিন্তু কেউ হয়তো হিউম্যানে কাজ করে, কেউ হয়তো প্রোটোজোয়ানে কাজ করে, কেউ হয়তো ব্যাকটেরিয়াতে কাজ করে। এরকম কোনো ড্রাগের নাম মনে পড়ে? ইন্ট্রোডাকশন চ্যাপ্টার পড়তে গিয়ে কয়েকটা ক্লাস নিয়ে গিয়ে আমরা বলেছিলাম, কারো মনে নাই? একজনও মনে নাই? ডিফারেন্স ইন সেনসিটিভিটি প্যাটার্ন থাকার জন্য আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক অল্প কনসেন্ট্রেশনে যেটা হিউম্যানে সেনসিটিভ সেটাই ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়াতে সেনসিটিভ হওয়ার জন্য অনেক বেশি কনসেন্ট্রেশন লাগে, যেটা আমরা দিই না। এরকম বলেছিলাম, মনে নাই কারো? এরিয়াসের নাম বলি আমি, ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এরিয়াস। এবার মনে পড়ছে? তিনটা ড্রাগ একই ড্রাগ এরিয়াকে টার্গেট করে। তার মানে সবাই শুধু আইটেম ক্লিয়ার করার ধান্দাতেই আছো, কেউ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ না, কেউ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ না। তাহলে ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এরিয়াটা আজকে ক্লাসে আবার আসবে। আজকে ক্লাস হওয়ার পরে অ্যাটলিস্ট আবার সেই অংশটা রিভিশন দিয়ে ফেলবে, ঠিক আছে? হ্যাঁ, সালফোনামাইডস। সালফোনামাইডস এটা প্রথমে একটা ডাই থেকে আবিষ্কার করা হয়েছিল, এবং একটা ডাই ছিল, সেই ডাই থেকে দেখা গেল যে ওর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে, সেভাবে হঠাৎ করে আবিষ্কার হয়েছিল। These drugs, they are no longer recommended for at least for single therapy, মানে একা একা ইউজ তেমন একটা করা হয় না, বিকজ এর চেয়ে ভালো এবং সেন্সিটিভ অ্যান্টিবায়োটিক বাই ডিস্টেন্স অ্যাভেলেবল হয়ে গেছে সেই জন্য। যদিও এই ড্রাগটা একটা ব্রড স্পেকট্রাম ড্রাগ অ্যান্টিবায়োটিক, they act over the gram positive and gram negative organisms, but they have no such efficacy, যেটার জন্য এবং ওর ভালো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়ে যাওয়ার জন্য এখন আর সালফোনামাইডকে একা একা ইউজ করা হয় না।
একজন জার্মান বিজ্ঞানী জারহার্ড ডোমাইট উনি প্রোটোসিল নামে একটা ডাই থেকে দেখলেন যে এই ডাইয়ে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি আছে। তারপর দেখা গেল কি উনারই একজন এমপ্লয়ার, ওনার নাম রিফারব্যান, উনি সেই ইয়েটার প্যাটেন্টটা নিয়ে নিলেন। প্যাটেন্ট কথা অর্থটা কি আমরা জানি? সত্ত্বাধিকার। আমি প্রথম আবিষ্কার করেছিলাম এরকম যে সত্ত্বাধিকারটা থাকে সেটাকে আমরা প্যাটেন্ট বলি। তো ওই জিনিসটা সাধারণত যে প্রথম আবিষ্কার করে তার জন্যই নির্দিষ্ট কিছু সময় থাকে যে সেই এটা আবিষ্কার করেছে সেই হিসেবে সবাই সেটা জানবে, এই ঘটনাটাই হচ্ছে প্যাটেন্ট। এখন দেখো যে বিজ্ঞানী আবিষ্কার করলেন তিনি তার এমপ্লয়িদের সাথে ছিল, সে দেখে ফেলছে, সে তখন সেই জিনিসটার দুষ্টচক্র করে তার ইয়েটা নিল, ক্রেডিটটা নিয়ে ফেললো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখা গেছে ইউএস আর্মিরা তাদের ফ্যাসিলিটিতে এই রাখতো, যেহেতু জানতো যে এই অ্যান্টিবায়োটিকটার ভালো কাজ আছে মোটামুটি, তখন তারা এটা ব্যবহার করলো এবং আমেরিকান সোলজার্স তারা এই এটা ফ্যাসিলিটিতে রাখতো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা এই ফ্যান্টাসিটা ভ্যালিডেশন করা হয় আর্মিরা, এবং তারপরে তারা যুদ্ধে এটা ব্যবহার করে। এই শর্ট হিস্ট্রিটা যদি কারো ভালো লাগে তাহলে আদারওয়াইজ it's not necessary to remember, এই জন্য আমাদের ফিল করা যাবে এরকম কোনো কথা নেই। কেমিক্যাল স্ট্রাকচার, প্রত্যেকটা ড্রাগেরই আমরা শুরুতে কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি, তাই এখানেও দেখবো। They are considered to be derivatives of সালফামিলামাইড, এবং সালফামাইড গ্রুপে এই গ্রুপটা আছে, এখানে তাদের অ্যান্টিবায়োটিক নিহিত আছে, এবং দেখা গেছে এই সালফামাইড গ্রুপের ড্রাগ এখান থেকে শুধু যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটিওয়ালা ড্রাগ পাওয়া গেছে তা না, এখান থেকে আবিষ্কার করতে করতে সালফোনাইলুরিয়া নামের অ্যান্টিডায়াবেটিক ড্রাগ আমরা পেয়ে গিয়েছি, আবার ডায়াবেটিস নামের ডায়াবেটিক ড্রাগও পেয়ে গেছি। সেম সালফার গ্রুপ থেকে এই ধরনের স্ট্রাকচার সিমিলারিটি কিছু অদল বদল করে আমরা আরো কিছু ড্রাগ আবিষ্কার করতে পেরেছি। তার মাঝে কি কি আছে? সালফোনাইলুরিয়া, ডায়াবেটিস, গ্লুকোসামাইড, অ্যাসিলোটোলামাইড। দ্যাট মিন্স ডায়াবেটিক বলো অথবা অ্যান্টিডায়াবেটিক ড্রাগ বলো, এদেরও সালফোনামাইডের সাথে স্ট্রাকচারাল কিছু সিমিলারিটি, স্পেশালি সালফার গ্রুপ যেটা, এই সিমিলারিটি আমরা পাবো। তারপর হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন বলতে কিভাবে কাজ করছে আমরা বলেছি যে এটা ফলিক অ্যাসিড অ্যান্ড ট্যাপোটিস, মানে অর্গানিজম নিজের যেহেতু ফলিক অ্যাসিড তৈরি করে নিতে হয়, আর তৈরি করতে হলে নিশ্চয়ই কিছু এনজাইম নিতে হবে, তাহলে সেই এনজাইমগুলোকে আমরা টার্গেট করতে পারি। এবং আমরা আরো জানলাম যে আমরা তো তৈরি করি না, তাহলে আমাদের সেই এনজাইমগুলো নেই, তাহলে এইভাবে আমরা যদি অর্গানিজমের এনজাইমগুলোকে টার্গেট করি, we can activate it. Selective toxicity. What is selective toxicity? Selective toxicity মানে হচ্ছে আমি selectively কমন প্যাথোজেনিক অর্গানিজমকে টার্গেট করব, আমাদের বডিতে ড্রাগটা দিব, সেটা আমাদের ক্ষতি না করে আমাদের অর্গানিজমকে ক্ষতি করবে। এই ধরনের ঘটনাকে আমরা বলেছি সেলেক্টিভ টক্সিসিটি। আমরা এটা কিভাবে অ্যাচিভ করতে পারি? আমরা বলেছি কিছু পার্থক্য থাকে বায়োকেমিক্যাল রিঅ্যাকশনে, যেগুলোকে আমরা এক্সপ্রেস করি। যেমন এই কথা আমি বললাম যে ফলিক অ্যাসিড আমরা তৈরি করি না, আমরা তৈরি ফলিক অ্যাসিডটা ব্যবহার করি, কিন্তু অর্গানিজম সেটা পারে না, ওকে নিজের বডিতে ফলিক অ্যাসিড তৈরি করে নিতে হয়, তারপরে সে সেটা ব্যবহার করে। তাহলে এখানে কি পার্থক্য হলো নাকি হলো না? কিছুটা পার্থক্য হলো? হলো। আচ্ছা, সেই পার্থক্যটা আমরা কাজে লেগেছি। এখন আসলে প্রথমে জানতে হবে তোমাকে ফলিক অ্যাসিড সিনথেসিস স্টেপস। তোমরা পড়েছো সাইটোস্ট্যান ফলিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, আমরা একটু রিক্যাপিটুলেশন করছি। ফলিক অ্যাসিড ইজ সিনথেসাইজড ফ্রম দ্য পাপা। পাপা মানে কি? প্যারামাইনো বেঞ্জোইক অ্যাসিড, এর সাথে টেরিডিন, গ্লুটামেট, এগুলো অ্যাড হয়, তাই না? অল এই সালফোনামাইড they are পাপা অ্যানালগ, স্ট্রাকচারালি দেখা যেতে পাপার মতো। এখন তাহলে আমি জানলাম পাপা থেকে ফলিক অ্যাসিড তৈরি হয়, আর সালফোনামাইড যেটা তৈরি হলো সেটা পাপার মতো। নিশ্চয়ই এদের মাঝে কোনো একটা দ্বন্দ্ব হবে, কম্পিটিশন হবে, সো আলটিমেটলি রেজাল্ট কি হবে? ফলিক অ্যাসিড সিনথেসিসকে বাধা দেবে। এই হচ্ছে মূল তথ্য। এখন আসো, because of their structural similarity to the papa, sulfonamides compete with this substrate for bacterial enzyme dihydroxysteroid synthase. এই এনজাইম আমার টার্গেট। sulfonamide target হলো কি? Dihydroxysteroid synthase, which is responsible for synthesis of folic acid. এইখানে বাবার সাথে কম্পিট করবে, ওই এনজাইমটা বাবাকে
ইনসার্টাতে পরিণত করছিল আর যেহেতু আমরা ফলিক অ্যাসিড পাচ্ছি না সেটাই আমরা মুখে দেবো না। এই হচ্ছে মূল। They thus inhibit the synthesis of bacterial folic acid and thereby ultimately formation of essential cofactors. Cofactor না হলে ultimately সব biochemical reaction গুলো হবে না। তবে একটা ক্লাস 1 রিয়েকশন করেছিলাম যে এনার্জি ইউটিলাইজেশন করে কিছু মাইক্রোমলিকুল তৈরি করে, তারপর সেই এনার্জি গুলোকে যদি বন্ধ করে দেই অর্গানিজম গুলো চালাচ্ছিল তারা অল্টারনেট এনার্জি সোর্স ইউজ করে, সেভাবে এই অর্গানিজম গুলো ফলিক অ্যাসিড সিনথেসিসের জন্য পাপাকে ইউটিলাইজেশনের জন্য তারা করে কি পাপার পরিমাণ যদি কোনোভাবে বডিতে বেড়ে যায় তাহলে এই সালফোনামাইডের মেকানিজমটা হ্যাম্পার হয়ে যায়। বুঝতে পারছি কথাটা? আমি আবার বলছি। সালফোনামাইডের কথা আমি এই পর্যন্ত কি জানলাম? দে আর ইনহিবিটরস অফ ফলিক অ্যাসিড সিনথেসিস। কিভাবে? টার্গেটটা হচ্ছে ডাইহাইড্রোক্লোরাইড সিনথেসিস এরিয়াকে বাধা দিয়ে। পাওয়ার সাথে তার স্ট্রাকচারাল সিমিলারিটি আছে, সে পাওয়ার সাথে কম্পিট করে এবং তখন সে ডাইহাইড্রোক্লোরাইড সিনথেসিসকে কাজ করতে দেয় না, পাওয়ার থেকে ফলিক অ্যাসিড তৈরি হতে দেয় না। এই হচ্ছে মূল কথা ছিল। কিন্তু এই ঘটনাটাকে ওভারকাম অর্গানিজম কিভাবে করে ফেলে? দে প্রোডিউস এক্সেস পাওয়ার। ফলে কি হবে? কম্পিটিশন যখন দেয় জোর যার মুলুকটা, এই কথাটা যখন জানি, তাহলে আমি যদি কোনোভাবে সামহাও অর্গানিজমের ভিতরে দেখি যে পাওয়ার কনসাম্পশন বেশি, সে তখন তার ফলিক অ্যাসিড সিনথেসিসের ঘটনাটা কন্টিনিউ করতে হবে। এই হচ্ছে মূল কথা, এই পয়েন্টের বড় উদ্দেশ্য। তাহলে কেন বললাম এই পয়েন্টটা? আমরা প্রোটিন নামে অ্যানেস্থেটিক পড়েছি বাই দিস টাইম, আই থিংক অ্যানেস্থেসিয়া শেষ না? প্রোটিন অ্যানেস্থেটিক পড়েছে, লোকাল অ্যানেস্থেটিক। দে আর এ পাওয়ার স্টার। তাহলে ওদেরকে যখন দেওয়া হবে তাহলে আলটিমেটলি কি হবে? পাওয়ার কনসাম্পশন বেড়ে যাবে বডিতে, তখন কিন্তু সালফোনামাইড দিলে কাজ করবে না। তাহলে একটা পেশেন্টের যখন অপারেশন হবে, মনে করো তার জন্য তুমি লোকাল অ্যানেস্থেটিক ইউজ করলা, তার জন্য প্রোটিন দিলা, প্রোটিন হচ্ছে এস্টার অফ পাওয়ার, তাহলে পাওয়ার কনসাম্পশন আলটিমেটলি বাড়ায় দেবে বডিতে। এবং সেই পেশেন্টকে তুমি যদি অ্যান্টিবায়োটিক হিসেবে সালফোনামাইড ইউজ করো, এখন সালফোনামাইড আর কাজ করতে পারবে না। কেন পারবে না? কারণ বডিতে এখন এক্সেস পাওয়ার আছে, যাকে সে কমপ্লিট করতো তার পরিমাণ এখন বেশি, সালফোনামাইড তখন আর কাজ করতে পারবে না। এখন কি বুঝছি কথাটা? আমরা যদি ভাইরাসকে জিজ্ঞেস করি সালফোনামাইড কিভাবে কাজ করে, উত্তরটা দিতে পারবো? কি একটা টার্গেট, কিভাবে সে কাজ করলো, কখন এই কাজটা হ্যাম্পার হবে, কোন সিচুয়েশনে, উদাহরণটা দিতে পারবো? লোকাল অ্যানেস্থেটিক, প্রোটিন স্টার পাওয়া, তো পাওয়ার কনসেন্ট্রেশন বাড়ায় দেওয়ার ফলে আলটিমেটলি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি অফ সালফোনামাইড উইল বি অ্যান্টাগনাইজড। বুঝছি কথাটা? আচ্ছা, তাহলে সালফোনামাইডের অ্যাকশন আলটিমেটলি কি হলো? ইনহিবিশন অফ গ্রোথ। ফলিক অ্যাসিডের মাধ্যমে সে কি করতো? আলটিমেটলি পিউরিন ফাইটোকিনিন তৈরি করতে গ্রোথ করতো। তাহলে এই গ্রোথটা হ্যাম্পার হলো, কিন্তু মারলো না তো। তাহলে ও কি হয়ে গেল? নিজের দিকে ব্যাকটেরিয়া হয়ে গেল। এটা হচ্ছে এই কথাটা প্রত্যেকটা কথা আমি বলবো এবং বলার জন্য আলটিমেটলি আমার উদ্দেশ্য কি হবে? কিছুটা বোঝানোর। একটা লাইন আমি উচ্চারণ করবো, তখন আমি চাইবো যে একটা জিনিস তোমার কাছে মেসেজ দেওয়ার জন্য, কোনো ক্লিনিক্যাল ইনফরমেশন স্পেশালি আমি চেষ্টা করবো, অথবা এমন কোনো তথ্য যেটা জানলে তোমার উপকার হবে, এই ধরনেরই আমার চেষ্টা থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর কোন কোন ভাবে পাওয়ার সালফোনামাইডের অ্যাকশনটা হ্যাম্পার হতে পারে? দেখো, the action is negated by presence of pus and products of tissue breakdown since these contain thymidine and purine, যেগুলো তৈরি করার জন্য ফলিক অ্যাসিড ছিল, আমরা ব্যবহার করতেছিলাম, তৈরি করতেছিলাম। পাইরিন, পিউরিন, পাইরিন, থাইমিডিন, এগুলো তৈরি করে আলটিমেটলি সে কিন্তু তার নিজস্ব গ্রোথটাকে এনহ্যান্স করছিল। এই পাস অথবা টিস্যু ব্রেকডাউন প্রোডাক্টে সেই প্রোডাক্টগুলো বেশি থাকে, ফলে আলটিমেটলি আমি যদি ফলিক অ্যাসিড বাধাও দিয়ে থাকি, তাদের যে প্রিকারসর পিউরিন, থাইমিডিন, এগুলো কিন্তু সে অলরেডি পেয়ে যাচ্ছে, তখনও কিন্তু সালফোনামাইডের কাজটা বাধা করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? একটা মনে করো ইনফেকশন তুমি ট্রিটমেন্ট করতে যাচ্ছ, সেখানে পাস হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে পাস বা টিস্যু ব্রেকডাউন প্রোডাক্ট মানেই হচ্ছে ওখানে তাহলে এখন এক্সেস অফ পিউরিন অ্যান্ড থাইমিডিন are present. So we have to clear these things, remove these things. আমরা যখন ইয়ে করেছিলাম, what are the things you have to remember before prescribing an antibiotic? এই পয়েন্টটা, এই কথাটা কিন্তু মানে রেশনাল প্রেসক্রিপশনের এই পয়েন্টটা অহরহ রিটেনে আসে, অহরহ রিটেনে কোশ্চেন একটা কমন যে before prescribing an antibiotic what are the things you have to keep in your mind? এই কথাটা এখানে কিন্তু একটা পয়েন্ট আমরা বলেছিলাম, we have to remove the barrier for infection control. ব্যারিয়ার কি? এখানে পাস একটা ব্যারিয়ার, তুমি দেখলা যে কেন ব্যারিয়ার? তাহলে আমি যদি ছোট একটা প্রশ্ন দিই তোমাকে, how tissue breakdown product or PAS becomes barrier for the antibacterial action of sulfonamide
বলেছি এই স্লাইডে? আমি উত্তরটা তোমাদের মাথায় পৌঁছতে পারছি? আমাকে সবসময় মাথায় রাখতে হবে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশনের জন্য মানে কতগুলো পয়েন্ট মনে রাখতে হবে যে ইট শুড বি অ্যাভেলেবল টু দ্য সাইট অফ ইনফেকশন, না হলে কিন্তু সে কাজ করবে না। যে পয়েন্টটা দিয়ে আমরা শিখিয়েছি তোমাদেরকে, আমরা মাঝে মাঝে এমআইসি কে কি করি, ওভার এস্টিমেট করি অথবা আন্ডার এস্টিমেট করি। আমি বলেছি এই পয়েন্টটা। তাহলে দেখো আমার এমআইসি পর্যন্ত না পৌঁছতে পারলে তার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি সে কিন্তু দেখাতে পারবেই না। এই ড্রাগ whenever it is antibiotic, it has to achieve MIC concentration in the plasma to show its antibacterial activity. তাহলে আমরা যত কম MIC দেব তত বেশি তার বুঝবো যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি শো করতে পারছে না। অল্পতেই সে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখাতে শুরু করতে পারে। কিন্তু সেই ড্রাগটা যদি এমন হয় যে তার টিস্যু পেনিট্রেশন পাওয়ার খুব পুয়ার, তাহলে কি সে টিস্যুতে পৌঁছাবে? সাইডে না পৌঁছালে সে তো কাজই করতে পারবে না। বাইরে থেকে একটা ড্রাগ আমি বললাম এই কিন্তু অনেক এমআইসি অনেক লো, সে ঢুকতেই পারলো না, তাহলে কি তার কোনো পটেন্সি শো করতে পারবে? ব্যাপারটা সেটা। তাহলে আমি ওটাকে কি করছি, ওভার এস্টিমেট করছি। আবার এমন একটা ড্রাগ দেখলাম তার এমআইসি অনেক হাই বুঝলাম, আচ্ছা তাহলে অনেক হাই কনসেন্ট্রেশন লাগবে, কিন্তু দেখা গেল সে এত দ্রুত পৌঁছতে পারছে টিস্যুতে, সাইট অ্যাকশনে পেনিট্রেশন পাওয়ার টু দ্য টিস্যু ইজ মোর, কি হলো দ্রুত সে সাইডে পৌঁছে গেল এবং তার কাজ দেখালো। আমি তখন তাকে কি করছিলাম, আন্ডার এস্টিমেট করছিলাম। হ্যাঁ এটা একটু কাজ করতে পারবে, একটু কনসেন্ট্রেশন অনেক বেশি লাগে, বাট ইফ দ্য ড্রাগ হ্যাজ higher tissue penetration power, so এই যে overestimation underestimation অনেক কিছু ঘটনা এখানে থেকে যায়। যেরকমই এখানে আমরা দেখলাম যে ব্যারিয়ার থেকে যদি যতক্ষণ পর্যন্ত রিমুভ না করবো ততক্ষণ পর্যন্ত আমি আর আমার অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি পাবো না। যেহেতু আমরা ম্যামালিয়ানরা ফলিক অ্যাসিড সিনথেসিস করি না, তাহলে আমরা ন্যাচারালি রেজিস্ট্যান্ট টু দ্য সালফোনামাইড, আমাদের কোনো ক্ষতি হবে না সেই সেন্সে ম্যামালিয়ানরা। তাহলে আমরা যদি ন্যাচারাল রেজিস্ট্যান্সের একটা টার্ম আমরা বলেছিলাম কারা, আরেকটা উদাহরণ আমরা আগে কয়েকটা ক্লাস আগে পড়িয়েছি, মনে আছে তোমাদের? ন্যাচারাল রেজিস্ট্যান্স উদাহরণের একটা টার্ম আমরা পড়িয়ে দিয়েছি লাইসে। এনিওয়ান ক্যান অ্যানসার ইন দ্য ক্লাস? যারা রেগুলার ক্লাস করেছে তাদের আছে এইটা? তাহলে কি আমরা এই পর্যন্ত কি কি ক্লাস করেছি বলো তো? অ্যান্টিবায়োটিক বা কি কি অ্যান্টিবায়োটিক করেছি? penicillin, জোরে জোরে কথা বলবে, এটা raise your voice, কথাটা ঠান্ডা লাগছে? anyone else? পেনিসিলিন, সাফলোস্পোরিন, আমি বলতে পারবা আমি কি অ্যান্টিবায়োটিক করেছি? সাফলোস্পোরিন হয়ে গেল, পরে গেল সাফলোস্পোরিন পড়াটা, তারপরে মাইক্রোডিস করেছি, তারপরে অ্যামাইনোসাইড করেছি, তারপরে টেট্রাসাইক্লিন করেছি, আর তারপর কুইনোলোন করেছি। এই তো এই কয়েকটা ড্রাগের মাঝে তোমার কি মনে পড়ে যে আমরা ন্যাচারাল রেজিস্ট্যান্সের এক্সাম্পল দিয়েছি কিনা? একটা অ্যান্টিবায়োটিক সে ন্যাচারালি রেজিস্ট্যান্ট টু এরকম কিছু বলেছি? অ্যামিনোগ্লাইকোসাইডস, ভেরি গুড। অ্যামিনোগ্লাইকোসাইডস আর ন্যাচারালি রেজিস্ট্যান্ট টু কাদের প্রতি? অ্যামিনোগ্লাইকোসাইড ইজ দ্য রাইট পয়েন্ট, বাট কাদের প্রতি এটা বলে দিয়েছিলাম, এবং তার মেকানিজমে লিঙ্ক ছিল এটা বলেছিলাম আমরা। What is the mechanism of amyloglycoside? It has to enter the interior cytosol by the oxygen dependent on spore. নাহলে কাকে যেটা সে ন্যাচারালি রেজিস্ট্যান্ট হবে অ্যানারোবিক অর্গানিজমের জন্য এই যে উদাহরণ ছিল না। Similarly, তাহলে এই দেখো সালফোনামাইড, they do not have any activity on the mammalian cell for inhibition of the folic acid synthesis because they do not need to synthesize folic acid. They use pre-formed folic acid, তাই না? আমরা কি আমাদের বডিকে তৈরি করি এরকম সিনথেসিস করেছো? তোমরা তো মাইক্রোমলিকুলস, ভিটামিনস, মিনারেলস সব কিছু পড়ে এসেছো, ব্যাকগ্রাউন্ড করেছো না? ওকে কি তুমি করেছো যে ফলিক অ্যাসিড সিনথেসিস করতে হয় আমাদের? তৈরি কিছু করো নাই, তাহলে তৈরি যদি না হয় তাহলে ওই এনজাইমেটিক রিঅ্যাকশনগুলো আমাদের বডিতে হবে না, তাহলে আমরা ন্যাচারালি রেজিস্ট্যান্ট টু দ্য সালফোনামাইড গ্রুপ। মানে আমি বলতে চাচ্ছি আমাদের ক্ষতি করবে না, আমাদের উপর কাজ করবে না সেটা বলি না, আমাদের উপর কাজ করবে ওই অর্গানিজমের এগেইনস্টে যে অর্গানিজমগুলো প্রোটিন ফলিক অ্যাসিড সিনথেসিস করে তাদের এগেইনস্টে। ঠিক আছে, বুঝাইতে পারছি? হ্যাঁ, কিছু বলে না ছেলেমেয়েগুলা? জি ম্যাম। হ্যাঁ, গুড। এবার দেখো তো
কথাটা লিখে দিবা কথা কখন লিখে অনেক সময় পড়ার ধৈর্য থাকে না কিন্তু প্রতিটা চ্যাপ্টারে উত্তর দিলে উত্তর লিখতে শিখতে হবে কৌশলগুলো এইভাবে যদি উত্তরটা লিখো স্টেপ ফ্লোশিটের মাধ্যমে ফ্লো চার্টের মাধ্যমে তাহলে তোমার সময় বাঁচবে পেজটাকে বুঝিয়ে দিতে পারবে দ্রুত এবং আলটিমেটলি তোমার অ্যান্সার দিলে মার্কস গুলো মার্কস চলে আসবে নো নিড টু রাইট দ্য এসে গদ্য দেখতে কম করবা চেষ্টা করবো একটু ফ্লোশিটের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য that is better for understanding and writing okay so you see stearin and kappa combines and then it forms dihydroxyuric acid by the Indian dihydroxyuride synthase এখানে সালফোনামাইডটা দেখা যায় হ্যাঁ dihydroxyuric acid then binds to the glutamic acid to form dihydrofolic acid dihydrofolic acidটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম না তৈরি হচ্ছে ফলিক অ্যাসিড কিন্তু এখনো সে ইউটিলাইজেশন এর অ্যাক্টিভ ফর্ম না this dihydrofolic acid needs to be converted to tetrahydrofolic acid আমার মনে এই অংশটা তোমরা জানো তারপর একটু রিক্যাপিটুলেশন করছি so here the Indian dihydrofolic reductase is responsible for conversion of active form of folic acid dihydrofolic acid থেকে tetrahydrofolic acid এ কনভার্ট হচ্ছে tetrahydrofolic acid is utilizable this then forms folic acid which forms purine pyridine and ultimately DNA RNA cell division and then goes the activity control A তাহলে এখানে ইনিশিয়াল স্টেপে বাধা দিয়ে দিল সালফোনামাইড গ্রুপটা ফলে ফলিক অ্যাসিড তৈরি হলো না এভাবে কাজ করছে সালফোনামাইড গ্রুপের ড্রাগ স্টেপসটা মনে রাখবো এবং এভাবে আমরা করবো ঠিক আছে সো আই এম রিপিটিং টেরিটিন এন্ড পাপা হোয়াট ইজ পাপা প্যারাডাইনোইক অ্যাসিড এই দুটো কম্বিনেশনের মাধ্যমে তৈরি হয় ডাইহাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে ইন্ডিয়ান লাগে ডাইহাইড্রোক্লোরাইড সিনথেস বা সিনথেস this then combines with glutamic acid which forms dihydrofolic acid this dihydrofolic acid is not active to be utilized it should be converted to tetrahydrofolic acid by the enzyme যে এনজাইমটা তিনটা ড্রাগের টার্গেট হিসেবে কাজ করে dihydrofolic reductase enzyme this converts dihydrofolic acid to tetrahydrofolic acid this tetrahydrofolic acid is active form this is then converted into folic acid purine pyridine DNA RNA and ultimately goes to the bacteria এই ছিল আমাদের সংক্ষিপ্ত মানে মেকানিজম অফ অ্যাকশন তো ইনিশিয়াল স্টেপে সালফোনামাইডটা বাধা দিয়ে দিল ঠিক আছে now comes to the next point antibacterial activity আমরা এটা ব্রড স্পেকট্রাম হিসেবে জানি so it inhibits both gram positive and gram negative and also Novartis, Chlamydia, Trachomatis, 1820 actinomyces and some protozoa against the infectivity acid কিছু এনজাইম ব্যাকটেরিয়া E. coli Klebsiella they are also inhibited কিন্তু রিকেটশিয়া এগেইনস্ট কাজ নেই এবং অ্যানারোবিকের এগেইনস্ট কাজ নেই আর হচ্ছে তারা সালফোনামাইডের গুণ হচ্ছে বা ডোজ হচ্ছে সেক্ষেত্রে ইউরিনের কনসেন্ট্রেশন অ্যান্টিবায়োটিক অনেক বেশি এই জন্য গুণ হচ্ছে তাদেরকে ইউরিনের ড্রাগ ইনফেকশন ইউজ করতে পারি আর ডোজ হচ্ছে তাদের যদি কোনো রকম ভাবে প্রিসিপিটেশন হয় তলানি করে জমা করে তারা কি করে ক্রিস্টাল ইউরিয়া ফর্মেশন করতে চায় ক্রিস্টাল ইউরিয়া থেকে অনেক ইউরিনারি প্রবলেমগুলো ক্রিয়েট হয় তো এই তাদের ডোজও আছে গুণ আছে এই ইউরিনারি কনসেন্ট্রেশন হওয়ার জন্য আচ্ছা এখন আমি তো পয়েন্টে বলে দিয়েছে যে আমরা যদি সিকোয়েন্সিয়াল দুটো স্টেপ একটু খেয়াল করো এই স্টেপে প্রথম স্টেপে আমি ডাইহাইড্রোক্লোরাইড সিনথেসকে ইনহিবিট করে দিলাম তাহলে আমার ডাইহাইড্রোক্লোরিক অ্যাসিড আসতে পারবে না আর তারপরে যে স্টেপটা ডাইহাইড্রোফলিক রিডাক্টেজ যেটা ডাইহাইড্রোফলিক থেকে টেট্রাহাইড্রোফলিক হচ্ছে এখানেও যদি আমি আরেকটা ড্রাগ দিয়ে বাধা দিয়ে দিই তাহলে কি হবে সিকোয়েন্সিয়াল দুটো স্টেপে বাধা পাচ্ছে ফলিক অ্যাসিড সিনথেসিস এন্ড ইউটিলাইজেশন so this is example of synergism দুজনেই একটা হচ্ছে সালফোনামাইড আর হচ্ছে ট্রাইমিথোপ্রিন it is inhibitor of dihydrofolate reductase and sulfonamide is inhibitor of dihydroxyuride synthase আমি যখন দুটো ড্রাগকে একসাথে দিব তখন কি হবে 4-trimoxazole নামে যে ড্রাগটা আমরা কম্বিনেশন দেই সালফোনামাইডের ইম্পর্টেন্ট ভাইরোকোসিন কয়েকটা আমি সেগুলোই বলার চেষ্টা করবো সো এই যে দুটো কম্বিনেশন দিচ্ছি তখন কি হচ্ছে সিকোয়েন্সিয়াল দুটো স্টেপে আমি ফলিক অ্যাসিড সিনথেসিস এবং ইউটিলাইজেশন হওয়ার জন্য যে দরকার অ্যাক্টিভ ফর্ম সেটাকে আমি বাধা দিচ্ছি আলটিমেটলি আমরা সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি পাচ্ছি এই অংশটাকে আমি বুঝতে পারছি কথাটা হ্যাঁ সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি কেন পেলাম
আর হচ্ছে solid reductase এই কথাটি এখানে বলেছে so these are inhibitors in the form of toxoplasmosis chloroquine resistant malaria সেই ক্ষেত্রে synergistic activity আমরা পাচ্ছি কারণ sequential inhibition of polypeptide synthesis and also activation of polypeptide আছে রেজিস্ট্যান্স কেন হতে পারে এখানে তুমি যদি দেখো যে ঢুকতেই পারো না সেলের ভিতরে না হলেও হতে পারে অথবা কোনো এনজাইমেটিক ব্রেকডাউনের জন্য হতে পারে অথবা দেখা গেল যে টার্গেটটা অনেক বেশি বেশি করে পাওয়া তৈরি করে ফেলেছে ফলে পাওয়াকে ইনহিবিশন করে যে কাজ করছিল সেই জিনিসটা এখন ওভারকাম হয়ে গেল এই কয়েকটা হচ্ছে রেজিস্ট্যান্সের মেকানিজম ক্লাসিফিকেশনটা কানেকশন জিজ্ঞেস করি কারণ কি ওই যে একটু আগে বললাম না ক্রিস্টাল ইউরিয়া তারপরে অ্যাডহেসিভেট এবং তাহলে কোনটা কোথায় ইউজ করবো কোনটাকে টপিক্যালি ইউজ করবো কোনটা সিস্টেমিক ইনফেকশন ইউজ করবো এরকম আমরা সালফোনামাইড কিছু কোশ্চেন জিজ্ঞেস করি বেশি কোশ্চেন ইউজ করি না তো সালফোনামাইডের স্ট্রাকচার এটা সোর্সটা প্রন্টোসিক গাইড থেকে আসলো তারপরে মেকানিজম অফ অ্যাকশন আমি নামটা বললাম যে এটা হচ্ছে পলিপেপটাইড সিনথেসিস ইনহিবিশন করছে তারপরে কিডনি গ্রানুলোজোয়ার সিনথেটেজ তারপরে জিজ্ঞেস করি যে কম্বিনেশনগুলোর নাম কি আর কি কি নাম আছে সালফোনামাইডের মানে হচ্ছে দেখি আমরা শর্ট অ্যাক্টিং অনেক অল্প সময়ের জন্য কাজ করে 4 to 8 আওয়ার্স জন্য they are well acted and rapidly eliminated তার জন্য এটার হাফ লাইফটা শর্ট এদের কাছে কারা আছে জেনারেল পারপাস হচ্ছে সবগুলো ইউজ করা যায় সেরকম হচ্ছে সালফার ডায়াজিন সালফার ডিভিডিন এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং আছে আর হচ্ছে শুধুমাত্র ইউটিআই ইউজ করা হয় সালফাপুরাজোল সালফামিথিজোল এই দুটো নাম শুধু আমরা ইউরিন ইনফেকশনে ইউজ করব they are concentrated in urine and they have effect for urinary tract infection তাহলে সালফার ডায়াজিন এবং সালফার ডিভিডিন এরা হচ্ছে শর্ট অ্যাক্টিং কিন্তু মোটামুটি ইউটিআই ছাড়া অন্য কিছু ইউজ করা যায় আর অনলি ইউটিআই ইউজ করব আমরা সালফাপুরাজোল আর হচ্ছে সালফামিথিজোল আর সালফাসক্সিজোল নামে একটা ড্রাগ আছে এটাও শর্ট অ্যাক্টিং এটাও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ইউজ করতে পারবো কনসেন্ট্রেশন হায়ার থাকার কারণে ইন দ্য ইউরিন ইন্টারমিডিয়েট অ্যাক্টিং মাঝারি সময় পর্যন্ত কাজ করবে 8 to 12 আওয়ার্স তার মধ্যে হচ্ছে সালফামিথক্সাজোল আর লং অ্যাক্টিং যেগুলো অনেকক্ষণ থাকতে পারবে তার মধ্যে হচ্ছে সালফার ডিমিথক্সিন আর হচ্ছে সালফামিথক্সিপাইরিডাজিন এই দুটো হচ্ছে অনেকদিন থাকার কারণ হাই প্রোটিন কাউন্ট আমরা বলেছিলাম যে যখন প্লাজমা সাথে বাইন্ড করে থাকে সে তখন অনেকদিন ধরে প্লাজমাতে থাকতে পারে স্লো রিলিজ হয় ফলে তার হাফ লাইফটা প্রলং হয় এই দুটো ড্রাগ সেরকম আর আরো হচ্ছে বেশি আলট্রা লং অ্যাক্টিং ড্রাগ হচ্ছে সালফামিথোপাইরাজিন আর হচ্ছে সালফাডক্সিন এগুলো হচ্ছে একেবারে 5 থেকে 9 দিন পর্যন্ত থাকে যার জন্য ওয়ান্স ডেইলি ডোজিং দিলেও এদের বা টুয়াইস ডেইলি ডোজিং দিলেও হয় স্পেশাল পারপাস মানে হচ্ছে এরা অ্যাবজর্পশন হয় না লোকাল টপিক্যাল গুলোতে ইউজ হয় যেহেতু অ্যাবজর্পশন ভালো না তার জন্য ওদেরকে টপিক্যাল ইউজ করা হয় যেমন সালফাসালাজিন এটা টপিক্যাল এটা আরেকটা ইউজ আমরা করবো আর টপিক্যাল গুলো হচ্ছে দেখো সালফাসেটামাইড বেসিক্যালি সিলভার সালফার আয়োডাইড বার্নাল সিলভার সালফার আয়োডাইড হলুদ সিলভার সালফার হলুদ রং ঠিক আছে এই যে টপিক্যাল আচ্ছা ফার্মাকোকাইনেটিক্স এই অংশটাই যে ওরা কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে তাদের অ্যাবজর্পশন এবং হাফলাইফ দেখে যারা সম্পূর্ণ অ্যাবজর্বেবল এর মধ্যে ক্যাটাগরি আছে যাদের শর্ট হাফলাইফ দ্বারা এলিমিনেশন হয় কেউ হচ্ছে নন অ্যাবজর্বেবল তাদেরকে ওরালি দেওয়া হয় শুধুমাত্র গাটে ইনফেক্ট হওয়ার জন্য কারণ তারা যারা গাট স্টেরিলাইজেশন একটা ঘটনা ঘটতে পারে যারা অ্যাবজর্পশন হয় না তাদের ওরালি দিয়ে কি হবে তারা ইন্টেস্টাইনে থাকবে তারা ইন্টেস্টাইনে কাজ করবে ওদেরকে আমরা গাট স্টেরিলাইজেশন হিসেবে ইউজ করবো আর বাকি হলো টপিক্যাল যারা অ্যাবজর্পশন হবেও না ওরালিও দিব না তাদেরকে আমরা লোকাল ইউজ করবো ফর লোকাল ইনফেকশন তারা হচ্ছে টপিক্যাল ঠিক আছে আর শর্ট মিডিয়াম ইন্টারমিডিয়েট লং এগুলো আগেই বলে দিয়েছি হাইলি প্লাজমাটিক বাউন্ড যেগুলো সেগুলো নাম মনে রাখবো কেন কারণ তারা ডিসপ্লেসমেন্ট ইন্টারঅ্যাকশন করতে পারে আমরা বলেছি মোর দেন 90% প্লাজমাটিক বাউন্ড এরকম দুটো ড্রাগ একসাথে দিয়ে যেমন এরকম আর ড্রাগ কি বলেছিলাম সালফোনামাইড এরকম আছে অ্যাসপিরিন আছে ওয়ারফারিন আছে এবং সালফোনামাইড এগুলো যদি এগুলো কম্বিনেশন করো তখন একজন আরেকজনকে যার ডোজ বেশি সে বাইন্ড করে থাকে যার ডোজ কম তার কম শক্তি কম সে ডিসপ্লেস হবে আর whenever a drug is free it performs its pharmacological action
যেমন মনে করো সালফোনামাইড এবং সালফোনাইলিয়া একসাথে তুমি দিলা কি হবে সালফোনামাইডের ডোজটা বেশি দেওয়া হয় সেই গিয়ে প্লাজমোডিয়ামের সাথে বাইন্ড করে ফেলবে সালফোনাইলিয়াকে ফ্রি করে ফেলবে আর সালফোনাইলিয়া হচ্ছে hypoglycemic drug তাই না hypoglycemia করবে এইভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফারিন তাহলে ওয়ারফারিন ফ্রি হয়ে যাবে সেটা পর ব্লিডিং বেশি করবে এভাবে আমরা মনে রাখবো displacement interaction গুলো so it use মূলত কম্বিনেশন ইউজ করা হয় সিকোয়েন্সিয়াল স্টেপে যদি পলিথিন সিনথেসিস ইনহিবিশন করতে পারি অ্যাজ 4-triazoxazole সেখানে আমরা ইউজ করতে পারি ইনফেকশনে যেমন এইচআইভি ইনফেকশন পাইরুভেটের সাথে যখন কম্বিনেশন করবো সালফোনামাইড তার নাম হবে ফ্যানসিডার আমরা জিজ্ঞেস করবো যে এই কম্বিনেশন যদি আমরা উচ্চারণ করি যে 4-triazoxazole তোমাকে তখন বলতে হবে সালফোনামাইড কোনটা আছে আর সাথে কি অ্যাড করা হয়েছে এটা বলতে হবে এটা আমরা একটু করে শিখে দিচ্ছি তাহলে ফ্যানসিডার যেটা ম্যালেরিয়ার ইউজ করবো আমরা সেটা হচ্ছে পাইরুভেট প্লাস সালফোনামাইডের নাম সেটা আমরা করবো এন্টারিক ফিভারের কম্বিনেশন ইউজ করা হয় সালফাসালাজিন যেটা এখানে থাকে স্যালিসাইলোপাইরাজিক স্যালিসাইলো সালফাপাইরিডিন আমার উচ্চারণ করতে দাঁতটা আমার মনে পড়েই যাবে So it is a combination of 5 amino salicylic acid with the sulfonamide এখানে salicylic acid এর কাজ আছে এবং সালফোনামাইডের আরেকটা কাজ আছে সেটা আমরা একটু পরে কম্বিনেশনটা ডিটেইলস করে দেব it is used in inflammatory bowel disease ulcerative colitis enteritis Crohn's disease that is intestinal প্রবলেম গুলো হলে এগুলো যেটা কাজ করছে মেফেনিড যেটা এটা টপিক্যালি ইউজ করা হয় কিন্তু বার্ন সাইড থেকে অ্যাবজর্পশন হয়ে যেতে চায় আলটিমেটলি কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিশনের মাধ্যমে মেটাবলিক অ্যাসিডোসিস করে একটা ঝামেলা করতে চায় যার জন্য বার্নে মেফেনিড ইউজ না করে সিলভার সালফাডায়াজিন ইউজ করা হয় যেটা লেস টক্সিক এবং প্রেফার্ড দ্যান দ্য মেফেনিড মেফেনিড যেটা কি অসুবিধা বললাম বার্ন সাইড থেকে অ্যাবজর্পশন হয়ে যেতে চায় কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিশন হতে চায় আলটিমেটলি মেটাবলিক অ্যাসিডোসিস ক্রিয়েট করে একটা ঝামেলা করে যেটা সিলভার সালফাডায়াজিন করে না এই ছোট ছোট তথ্যগুলো আমরা ব্যাখ্যা জিজ্ঞেস করবো সোডিয়াম সালফাসিটামাইড এটা চোখে ইউজ করা হয় অপথ্যালমিক ইনফেকশনে কনজাংটিভাইটিসে ইউজ করা হয় এসটিডি তে ইউজ করা হয় সালফামাইড ইউরিনারি ইনফেকশনে রেসপিরেটরি ইনফেকশনেও স্পেশাল প্রবলেম যেমন নকার্ডিয়াল এগুলি কারণ নকার্ডিয়াল এসে তার ইনফেক্ট আনছে ওই যে গার্ড স্টেরিলাইজেশন বললাম যেহেতু পুরোটাই অ্যাবজর্বগুলো যেমন কারা সালফাগুয়ানিডিন সালফাসালাজিন সালফাথায়াজল এগুলো হচ্ছে পুরোটাই অ্যাবজর্ব এগুলো ব্যাকটেরিয়াল ডিসেন্ট্রি মেনিনগোককাল ইনফেকশন অ্যাড্রেসিভেট মাইক্রোকন্ড্রিয়াস হচ্ছে জিআইটি অ্যাড্রেসিভেট গুলো মেন্টাল ডিপ্রেশন সাইনাসিস হতে পারে বেশি হলো দুনিয়া থেকে সিরিয়াস ক্ষেত্রে হেপাটাইটিস অ্যালার্জি কিন্তু সালফার প্রতি যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জি হতে পারে পোয়েটিক র্যাশ সিরিয়াস জনসন সিনড্রোম সালফারের সাথে সম্পর্ক আছে এটাও হতে পারে টক্সিক এপিডার্মাল রেয়ারলি এটাও হতে পারে হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হতে পারে হেমোগ্লোবিন সিস্টেমে বিশেষ করে বোন ম্যারো ডিপ্রেশন করতে পারে হেমোরাজিক অ্যানিমিয়া তাদেরই করবে যাদের গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রেটেজ ডেফিসিয়েন্সি থাকে Do you know the role of glucose 6 phosphate dehydrogenase enzyme to maintain the integrity of the RBC cell membrane? RBC cell membrane integrity maintain করার জন্য glucose 6 phosphate dehydrogenase রোলটা কি আমরা জানি আগামীকাল ক্লাস আছে না আমাদের আমরা আগামীকাল এর উত্তরটা রেডি করে নিয়ে আসবো তাহলে আমরা যখন দেখব যে প্রিমাকুইন দিচ্ছি প্রিমাকুইনের সাথে হেমোলাইটিক অ্যানিমিয়ার সম্পর্ক আছে এবং সেখানে আমরা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের ইম্পর্টেন্স বুঝতে পারবো তাহলে আমরা আগে একটু পড়ে আসলে আমরা সময় হবে এটা আমরা পড়েছি তোমরা বায়োকেমিস্ট্রিতে বা ফিজিওলজিতে পড়িয়েছি একটু মনে পড়ে আসবা এটা রোল আচ্ছা ক্রিস্টাল ইউরিয়া যেটা আমরা বলছিলাম এখানে সেই কথাটা আমরা বলছি ক্রিস্টাল ইউরিয়া প্রেসিপিটেশন যদি হয় ইউরিনে তখন তারা কি করে হিমাটোরিয়া ইউরিন অবস্ট্রাকশন করতে পারে এটা যারা মোর সলিউবল সালফোনামাইড তারা করে না মোর সলিউবল নামগুলো সালফিসোক্সোজল সালফামিথক্সোজল এগুলো হচ্ছে মোর সলিউবল এছাড়া অন্যগুলো লেস সলিউবল প্রেসিপিটেশন হয় ক্রিস্টাল ইউরিয়া করে এই দুটো রেডি রাখবা ঠিক আছে পরে Now, what is the remedy? যদি ক্রিস্টাল ইউরিয়া করে তাহলে আমাকে কি করতে হবে আমাদের বলতে হবে যখন সালফোনামাইড দিয়ে ড্রাগ আমি দিব বেশি দেখো যদি পানি খেতে বলবো পানিটা তখন কি করবে অ্যালকালাইন করবে মিডিয়া তাহলে প্রেসিপিটেশন কম হবে মোর সলিউবল সালফোনামাইড যেমন এই নাম বললাম
ডিসক্সিজল সালফানিলফুজল এগুলো দিব তাহলে ওর প্রেসিপিটেশন হবে না এখানে আমি ক্রিস্টালিনেশনটা অ্যাভয়েড করতে পারবো displacement from bilirubin binding site displacement of bilirubin from the binding site bilirubin ও কিন্তু বাইন্ড করে থাকে তো হিউম্যান বেবিলিতে যদি ডিসপ্লেসমেন্টটা হয় তখন আমরা গিয়ে তাহলে bilirubin এর জমা হবে প্যারাবিন দিয়েছে কারেন্ট বিরাজ করবে তাহলে আমার কারেন্ট বিরাজ ইজ এ বিগ প্রবলেম ফর দা প্রিম্যাচুর বেবি ইনফ্যান্টস তাই না তাহলে আমি সাধারণত জন্মের পর তাহলে সালফোনামাইডটাও দিব না কারণ সে বিলিরুবিনকে ডিসপ্লেসমেন্ট করে বেশি বেশি করে প্যারাবিন দিয়েছে কালেকশন করার জন্য কারেন্ট ইউজ করতে পারে তাহলে আমার সালফোনামাইড ইজ প্রেগন্যান্সি এবং নিউনেটসদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড আর কি হতে পারে ইট ইজ এ এনজাইম ইনহিবিটর তাহলে কিছু ড্রাগের মেটাবলিজম হ্যাম্পার করবে যেমন ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট সালফোনাইলুরিয়া এগুলো তারপর হাইড্রোজেন মিথিলেটেড এগুলো আর হচ্ছে প্রোটিন সালিসাইলের অ্যাক্টিভিটিও কমিয়ে দেয় somehow সো কন্ট্রাইন্ডিকেটেড বাচ্চাদের ক্ষেত্রে এবং প্রেগন্যান্সিতে তারপর হচ্ছে hypersensitivity suffered the person that is the renal impairment to excretion renally but dehydration থাকলেও precipitation হওয়ার সম্ভাবনা আছে another drug trying to take related to the polygastric inhibitor antagonist in structure pyridine moiety of polygastric the similarity আছে এবং এটার জন্য আলটিমেটলি ইনজেক্ট ইনহিবিশন করে এবং এটার ইনজেক্টের টার্গেট থাকে ডাইহাইড্রোকোলেট রিডাক্টেজ Trimethoprim is about a concentration of 50,000 times less efficient inhibition of mammalian dihydrofolate reductase. তাহলে আমাদের যে dihydrofolate reductase আছে যেটা আমাদের ফলিক অ্যাসিডকে অ্যাক্টিভ ফর্ম করে সেটার জন্য এই trimethoprim টার্গেট না ওইটাকে টার্গেট করতে হলে যা ব্যাকটেরিয়া dihydrofolate reductase জিনকে টার্গেট করে তার চেয়ে 50,000 গুণ বেশি ডোজ দিতে হবে যা আমরা দেখি আমাদের পার্টিকুলার সালফোনামাইড যখন দেই আমাদের অর্গানিজমের ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজকে ইনহিবিট করার জন্য সেটা ব্যাকটেরিয়া হলে তার যেই কনসেন্ট্রেশনে সেনসিটিভ আমাদের যে বডি ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ আছে তাকে ইনহিবিট করতে হলে 50,000 গুণ বেশি ডোজ দিতে হয় যেটা আমরা দেই না এইটাই হচ্ছে সেনসিটিভিটির পার্থক্যটা যার জন্য আমরা একই টার্গেট হওয়া সত্ত্বেও আমাদের ক্ষতি না করেও আমরা অর্গানিজমের ক্ষতি করতে পারি আর প্রোটোজোয়ারিক্সে একটা ড্রাগ আছে আর হচ্ছে মেথোট্রেক্সেন হচ্ছে আমাদের যেই ডায়াবেটিস রিডাক্টেজ নিয়ে তার জন্য টার্গেট যেটা আমরা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করব ঠিক আছে সো pyrimethylene for protozoal dihydrofolate reductase trimethoprim for bacterial dihydrofolate reductase and methotrexate for mammalian dihydrofolate reductase so same target three drugs different sensitivity showing different activity some are anti-cancer some are antibacterial some are anti-protozoal am I clear to everybody আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি সেটা ছিল যে একই ড্রাগ না একই টার্গেট তিনটা ড্রাগ বডিতে দেওয়ার ফলে কেন আমার ক্ষতি না হয়ে শুধু অর্গানিজমের ক্ষতি হচ্ছে আমি এই জিনিসটাতে কয়েকটা টার্ম ইউজ করেছি একটা ইউজ করেছি সিলেক্টিভ টক্সিসিটি আর একটা ইউজ করলাম ডিফারেন্স ইন সেনসিটিভিটি সেনসিটিভিটি মানে কার জন্য কে সেনসিটিভ ব্যাকটেরিয়াল যে এনজাইমটা ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ তার জন্য ট্রাইমেথোপ্রিম অনেক অল্প কনসেন্ট্রেশনে সেনসিটিভ ফলে অল্প কনসেন্ট্রেশন দিতে দেওয়া হয় ট্রাইমেথোপ্রিমের সেই কনসেন্ট্রেশনে সে ব্যাকটেরিয়াল ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজকে ইনহিবিশন করে ফেলে এবং আলটিমেটলি অ্যাক্টিভ ফলিক অ্যাসিড হতে দেয় না আলটিমেটলি ফলিক অ্যাসিড ইউটিলাইজেশন বাধা পায় এইটুকু বুঝেছি সেই ট্রাইমেথোপ্রিমটা আমাদেরও তো ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ আছে কেন আমাদের ক্ষতি করলো না এই লাস্টের লাইনটা দিয়ে সেটা বলেছি যে trimethoprim is about 50,000 times less efficient in inhibition of mammalian dihydrofolate reductase এই এটা হচ্ছে সেনসিটিভিটি অনেক কম বুঝে যাবে কথা দিয়ে যার জন্য আমি যদি trimethoprim খাই আমার dihydrofolate reductase ইনহিবিশন হবে না কারণ আমার dihydrofolate reductase ইনহিবিশন করার জন্য trimethoprimকে অনেক হায়ার কনসেন্ট্রেশনে দিতে হবে সেনসিটিভিটি এত মানে বাড়ানো দরকার এই
ট্রাইমেথামিন অপরপক্ষে যেটার নাম বারবার বলছি সেটা প্রোটোজোয়ার যে ডাইহাইড্রোকোলেটেড আছে তার জন্য অনেক অল্প কনফার্মেশন সেন্সিটিভ, যেটা ব্যাকটেরিয়া বা হিউম্যানের জন্য, হিউম্যান দেখা যাচ্ছে কাজই করে না, ব্যাকটেরিয়ার জন্য অনেক হায়ার কনসেন্ট্রেশন লাগে। তাহলে দেখো অলরেডি শুধু মাঝেও পার্থক্য করে দিলাম, ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়াকে এক নাকি নিশ্চয়ই না। তাহলে ব্যাকটেরিয়াল ডাইহাইড্রোকোলেটেড রিডাক্টেজেও পাইরোভিটামিন কিছু করতে পারে না, তার জন্য হায়ার কনসেন্ট্রেশন লাগবে। আর মানুষের ক্ষেত্রে হয়তো দেখা গেল পাইরোভিটামিন বুঝতেই পারতেছে না, সেজন্য সেটা কাজই করতে পারবে না। এই হচ্ছে যে কথা, ঠিক আছে? Whenever sulfonamide is combined with this trimethoprim to inhibit sequential state of oligosis synthesis, then individually though these drugs are bacteriostatic, but in combination they become bactericidal. কি বললাম কথাটা? আলাদা আলাদা সালফোনামাইড ব্যাকটেরিওস্ট্যাটিক, ট্রাইমেথোপ্রিমও ব্যাকটেরিওস্ট্যাটিক, কিন্তু যখন দুজনকে একসাথে দিবে তখন তারা সিকোয়েন্সিয়াল স্টেপে সিনার্জিস্টিক অ্যাক্টিভিটি শো করার মাধ্যমে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি শো করবে। বুঝতে পেরেছি কথাটা? আবার বলবো? হ্যাঁ আবার হ্যাঁ আবার তো বলবো মানে আমি শুনলাম গানটা আগে একটু মানে এমন যেমন ওই আমার বাসার মধ্যে আমি গ্রাজুয়েট কাজ করছি, আমার ছেলে মেয়ে ঘরে ছেলেমেয়েরা টুকটাক কথা মানে হ্যাঁ কি বলবো আম্মু তুমি কেমন শুনলাম এরকম শুনে ফেলি। হ্যাঁ আবার এরকম বলবো সাহস করতে এখন বলে সাহস করতে হবে তো ভয়ের কিছু নেই তো, আমার কি ভয় করলে ঠিক আছে যে বুধু দিয়ে দিব না, রাত আছে কামড় দিয়ে দিব, আচ্ছা রাত আমি কামড় দিব না, তাই না? দুষ্টুমি করলে বকা দেবো, সেটা তো সব বাবা মাই দেয়, তাই না? তো আমি তো সেরকমই মায়ের মতন বকা দিতেই পারি, বাট জিজ্ঞেস করলে আমি বকা দেবো না, না বুঝলে বুঝতে চাইলে বকা দেবো না, বুঝানোর পরে না বুঝতে চাইলে বকা দিব, আর না বুঝে অ্যান্সার করতে না চাইলে তখন বকা দেবো, তাই তো? ইন্ডিভিজুয়াল আমরা দুটো কাজ করে ফেললাম, একটা সালফোনামাইড করলাম, একটা ট্রাইমেথোপ্রিম করলাম, দুজনের আলাদা আলাদা যেভাবে ইউজ করবা, একা যেমন আমরা একা যে সালফোনামাইড দিয়েছো ওকে করে ফেলে হাইড্রোক্লোরাইড সিনথেসিস ইনহিবিশন করেছে, আলটিমেটলি ফসফেটিক সিনথেসিস হলো, তাহলে গ্রোথ হলো না। এইভাবে যখন একাটা ইউজ করলো সে কি হলো ব্যাকটেরিওস্ট্যাটিক হিসেবে কাজ করলো। আর ট্রাইমেথোপ্রিম একা যখন ইউজ করলো সেটা হাইড্রোক্লোরাইড রিডাক্টেজ ইনহিবিশন করে দিল, অ্যাক্টিভ কোয়ালিটি আসলো না, সিনথেসিস মানে ইউটিলাইজেশন হলো না, এভাবে সে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি দেখালো। কিন্তু যখনই তুমি ট্রাইমেথোপ্রিম এবং সালফোনামাইডের কম্বিনেশন একসাথে দিবা কোন ট্রাইকোসিডাল হিসেবে, তখন তারা সিকোয়েন্সিয়াল দুটো স্টেপের পর পর বাধা দেওয়ার মাধ্যমে ব্যাকটেরিওস্ট্যাটিক হয়ে যায়, এটাই বলতে চাইছি। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট জিজ্ঞেস করা হয় ড্রাইভারে, what is the combination preparation of sulfonamide, এটা লিখে আসে অস্ট্রেলিয়া আসে বাইবেলে জিজ্ঞেস করে, দিস ইজ ইম্পর্টেন্ট। ট্রাইমেথোপ্রিম এবং সালফামিথোক্সাজল, যদি বলছিলাম না কোন সালফোনামাইডটা সেটা বলতে হবে, সালফোনামাইড শুধু বললে হবে না, এই সালফামিথোক্সাজল উচ্চারণ করতে হবে। তো কোন ট্রাইমেথোপ্রিম কোন সালফোনামাইড আছে, সালফামিথোক্সাজল আছে, তার সাথে কি কম্বিনেশন করা হলো ট্রাইমেথোপ্রিম, কি রেজাল্ট হলো কোট্রাইমাস্ট্রল, কো মিলে একসাথে ট্রাইমেথোপ্রিম আর সালফামিথোক্সাজল দুটো নাম কোট্রাইমাস্ট্রল, এটার নাম হচ্ছে কোট্রাইমাস্ট্রল, অক্সিন নামে পাওয়া অনেক ব্যবহার করা হতো। কনসিডার it is a combination of sulfoxafine and pyrimethamine, sulfoxafine গ্রুপের সালফোনামাইডটা আর pyrimethamine আছে কনসিডার। আর সালফোসায়াফিন এখানে পাইরামাইড স্যালিসাইলিক অ্যাসিড এবং সালফোপাইরিডিন, এই কয়েকটা হচ্ছে আমরা কমনলি দেখি কম্বিনেশনে। এখন আসলে কোন ট্রাইমাস্ট্রল শর্ট নোট চলে আসে, কোন ট্রাইমাস্ট্রলের জন্য এই জন্য এটা ভালো করে করতে হবে। এখানে আমরা তোমরা একটা কথা বলছো কোন একটা কারণে আমার কথা না শুনে, আমি জানতে পারি কেন না আমার কথা না শুনে নিজের কথা বলছো গুনগুন করে, ঠিক হচ্ছে আমি ইম্পর্টেন্ট তথ্য দেওয়ার চেষ্টা করছি, যেটা আমরা জিজ্ঞেস করবো সেটা তুমি না নিয়ে নিজের কাছে কথা বলে কি হবে, তাহলে কথা এখন বলা যাবে না। কোট্রাইমাস্ট্রলের কম্বিনেশনে আমরা দেখতে পেলাম যে it is a synergistic combination of trimethoprim 80 mg আর হচ্ছে সালফামিথোক্সাজল 400 mg। আমরা কিন্তু এতদিন পর্যন্ত পেনিসিলিনের ডোজ, সাইক্লোস্পোরিনের ডোজ, অ্যামাইনোক্লাইসের ডোজ, ফ্লুরোসিলিনের ডোজ বলি নেই, বুঝছি?
কয়েকটা ডোজের ইম্পর্টেন্স আমরা জানতে চাইবো, সেই কয়েকটা কনসেপ্ট পড়তে হবে, পড়তে হবে। যেমন টিবি, ম্যালেরিয়া এবং এর কয়েকটা, এগুলো ক্ষেত্রে আমি ডোজটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে ট্রাইডিসোমিয়াম 80 মিলিগ্রাম আর সালফামেথাসোল 400 মিলিগ্রাম এই কম্বিনেশনে। Can you imagine the ratio? 5:1. 5:1. এই কম্বিনেশনে দিলে they can achieve their MIC 20:1. আমাদেরকে 20:1 ratio MIC achieve করতে হবে to get the synergistic activity, to get the bactericidal activity. এই জন্য আমরা একটাকে 80 মিলিগ্রাম দিচ্ছি আর একটাকে 400 মিলিগ্রাম দিচ্ছি। এই কথাটা এখানে দিয়ে দিলাম। দেখো combination results in sequential blockage in two different steps, যেটা আমরা জানি। একজন হচ্ছে ডায়াড্রাল সিনথেসিস ইনহিবিশন করে আর একজন হচ্ছে ডায়াড্রাল রিডাক্টেজ ইনহিবিশন করে। Ultimately, ratio of this composition is equal to the MIC of the drug 5:1 যদি দাও, সেক্ষেত্রে এদের MIC হয় 20:1 এবং এটা দরকার হচ্ছে এই দুটো ড্রাগের MIC এইভাবে অ্যাচিভ করে আলটিমেটলি আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি শো করতে পারি। যেমন ইকোলাই উদাহরণ দিয়েছে, MIC ফর ইকোলাই সালফোনামাইড হচ্ছে 1 আর ট্রাইমিথোনের হচ্ছে 0.05। তাহলে দেখছো এদের রেশিওগুলো কত দাঁড়ায়? 20:1 আসে। এই কনসেপ্টটা অ্যাচিভ করার জন্যই আমরা ডোজেজটা এইভাবে দেই। মনোস্তটা এই হবে যে আমরা 80 আর 400 কেন দিচ্ছি, এদের ডোজিং রেশিও হচ্ছে 5:1, কিন্তু এইটা নিয়ে আলটিমেটলি একটা অর্গানিজমের এগেইনস্ট যদি এমআইসি অ্যাচিভ করতে হয় তাদের রেশিওটা 20:1 হয়। ওইটা অ্যাচিভ করার জন্য এই ডোজিংটা আমার দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে একা একা তো সালফোনামাইড ব্রড স্পেকট্রাম ছিলই, ট্রাইমিথোনের দিনে আরেকটু ব্রড স্পেকট্রাম হলো, তাহলে এগেইনস্টে ওই অর্গানিজমগুলো সামারাইজ করে বলে দিই হিসেবে আলাদা কিছু বলার মানে আমার মূল উদ্দেশ্য ছিল কম্বিনেশনের রেজাল্ট কি, সিনার্জিজম, এবং এটার ডোজিং উদ্দেশ্য কি, টু অ্যাচিভ 20:1 MIC রেশিও। এগুলোই আমার মূল কথা ছিল। কোথায় নেই? ইউটিআইতে, আরডিআই, ডায়রিয়া, টাইফয়েড, দিব না প্রেগন্যান্সিতে, কারণ আমরা জানি যে অ্যান্টিকলিকগুলো ফলিক অ্যাসিড ইনহিবিশন করে। আপনারা জানো প্রেগন্যান্সিতে নিউরাল ডেভেলপমেন্টের জন্য ফলিক অ্যাসিড কম দরকার, তখন ব্রেইন ডেভেলপমেন্ট বাচ্চার অসুবিধা হবে, এই জন্য আমরা দিব না। ফ্যান্সিডার, পাইরিমিথাস এবং সালফারঅক্সিনের কম্বিনেশন, সালফারঅক্সিন 500 মিলিগ্রাম দেওয়া হয় আর পাইরিমিথাসে 25 মিলিগ্রাম দেওয়া হয়। এখানেও তারা সিনার্জিস্টিক অ্যাক্টিভিটিতে দেখায়, কারণ কম্বিনেশন মানে হচ্ছে তারা যে জানো সিকোয়েন্সিয়াল স্টেপ ইনহিবিশন এবং প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ইনহিবিশন করে। সিঙ্গেল ডোজ অফ পাইরিমিথামিন 75 মিলিগ্রাম আর হচ্ছে সালফারঅক্সিন 1.5 মিলিগ্রাম দিয়ে দাও যথেষ্ট। কনসিডার আমরা স্টাডি করবো তখন এটা আরো ডিটেইলস জানবো। সালফার থেরাপি, it is not antibacterial. What happens? It is an anti-inflammatory. Our inflammatory bowel disease নেই। এটা অ্যান্টি-ইনফ্লামেটরি পারপাস পাওয়ার জন্য থাইরয়েড স্যালিসিলিক অ্যাসিডের সাথে কম্বিনেশন দিতে হয়, যেটা ক্যারিয়ার হিসেবে নিয়ে যায়। সরি, ওই দেখো এখানে সালফাপাইরিডিন এবং 5 স্যালিসিলিক অ্যাসিড অ্যালগো বন্ড দ্বারা লিঙ্ক থাকে। এটা কোলোনিক ব্যাকটেরিয়া দ্বারা এই বন্ডটা ভেঙে যায়, তখন সালফাপাইরিডিন এটা অ্যান্টিফলের অ্যাক্টিভিটি আছে। এখানে স্যালিসিলিক কোয়ালিটিটা এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি দেখায়, কিন্তু সালফোনামাইড মলিকিউলটা শুধু ক্যারিয়ার হিসেবে ওই ইনফ্লামেটরি বায়োলের অংশে নিয়ে যায়। এই হচ্ছে তার কম্বিনেশন। এখানে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি দেখানোর জন্য এই কম্বিনেশনটা ইউজ করা হয় না। মেকানিজম জানা নাই, অ্যান্টি ইনফ্লামেটরি মেকানিজম জিজ্ঞেস করা হয় অনেক সময়, তখন আমরা বলতে যে স্ক্যাভেঞ্জারিং অফ দ্য ফ্রি রেডিক্যালস, প্রোস্টাগ্ল্যান্ডিন যেগুলো ইনফ্লামেটরি মেডিয়েটর সেগুলোকে বাধা দেওয়ার মাধ্যমে আলটিমেটলি আমরা ইনফ্লামেটরি বায়োল ডিজিজে হেল্প পাই। এই ছিল আমাদের সালফোনামাইড ক্লাস। সালফোনামাইড ক্লাস ছোট্ট করে এই সালফোনামাইডের মুভিটা একটু দেখে ফেলি। পার্সেন্টেজ হয়ে গেছে? পার্সেন্টেজ তুলে দিলে মুভিটা দেখা সিলেবাসে আমি জানি সিলেবাসে পড়ার পর তারপরে দিব না, কথা দিব আর বুঝতেছে না না। আচ্ছা নেক্সট
পড়া ধরেই উঠে যাচ্ছে ঠিক না ম্যাথমেটিক্স বড় বড় সাবজেক্ট তো অলরেডি দেওয়া হবে জুন করে এটা তারপরে মাথার সাবজেক্ট এখন যদি ছোট করে না পড়ে